মর্নিং এভরিবডি। অনেকদিন পর লার্নিং অরাতে আবার ক্লাস হচ্ছে। তো আমাদের সামনে রয়েছে গ্রুপ সি এর এক্সাম। তো সেই এক্সামকে ফোকাস করে আমরা কিছু প্র্যাকটিস সেট করব এখানে। তো প্রেপোজিশনের উপর আজকে একটা প্র্যাকটিস সেট করব। প্রেপোজিশন দিয়ে স্টার্ট করছি বিকজ প্রেপোজিশন হচ্ছে এমন একটা টপিক যেখান থেকে কিন্তু সমস্ত এক্সামেই কোশ্চেন আসে। একটা বা দুটো কোশ্চেন প্রেপোজিশন টপিক থেকে কিন্তু যে কোনো এক্সাম যেখানে ইংলিশ রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাই যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার দেখি বিভিন্ন এক্সামের। তো প্রেপোজিশনের ওপরে আজকে একটা প্র্যাকটিস সেট করব আমরা। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। আর এখানে আমরা প্র্যাকটিস সেট করব। এবং তোমরা যারা লার্নিং করার পুরনো স্টুডেন্টস রয়েছে তারা তো জানো যে আমরা এখানে কিভাবে প্র্যাকটিস করি। অর্থাৎ শুধুমাত্র যে একের এ দুইয়ের বি এই প্যাটার্নে নয়। অ্যান্ড এটা কিন্তু প্র্যাকটিসের একটা প্রপার স্ট্র্যাটেজিও নয়। কারণ প্র্যাকটিস সেট আমরা কেন করি, যাতে করে সেটা আমাদের ইমপ্রুভমেন্টে বেশ খানিকটা হেল্প হয়, তাই তো? এবার যদি আমরা শুধু অ্যান্সার বলে বা অ্যান্সারটা জেনে নিলাম কোশ্চেনের ওইভাবে প্র্যাকটিস করি তাহলে কিন্তু সেটা আলটিমেটলি আমাদের হেল্প হয় না। ঠিক আছে? তো যেভাবে প্র্যাকটিসটা করা প্রয়োজন, অর্থাৎ এখানে এই কোশ্চেনের অ্যান্সার এটা কেন হচ্ছে, বাকিগুলো কেন নয়, একটু মানে যেই কোশ্চেনে কিছু কিছু জানার মতো ইনফরমেটিভ বিষয় রয়েছে সেইগুলো আমি তোমাদের সাথে ডিসকাস করব। এবং তার সাথে সাথে আমরা দেখো একটা জিনিস মাথায় রাখবো যে আমরা প্র্যাকটিস সেট এটা হোক বা যা প্র্যাকটিস সেটই হোক না কেন, আমাদের কিন্তু এই যে এখানে ধরো রয়েছে দ্য ফার্মার ওয়েকস আপ ড্যাশ সানরাইজ। তো এটাই কিন্তু আমাদের এক্সামে আসবে না। আমাদের এক্সামে কি এই ধরো এখানে অ্যান্সার হচ্ছে অ্যাট। তো এই অ্যাট প্রেপোজিশন রিলেটেড অন্য কোশ্চেন আসতে পারে, অন্য সেন্টেন্স দিয়ে আসতে পারে, তাহলে অ্যাট প্রেপোজিশন কোথায় আমরা ব্যবহার করব, তো সেইটা আমাদের জানাটা দরকার, তাই না? তাহলে তবে পর গিয়ে আমার কিন্তু প্র্যাকটিসটা যেটা আজকে আমি করছি সেটা আমার এক্সামে গিয়ে আমাকে হেল্প করবে। সুতরাং আমরা ওই স্ট্র্যাটেজিতে প্র্যাকটিস করব। সো উইদাউট ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড। ওকে, দ্য ফার্মার ওয়েকস আপ এখানে কি হবে? অ্যাট সানরাইজ। ওকে, এখানে এবার অ্যাট প্রেপোজিশনের ব্যবহারটা চলো একটু জেনে নেওয়া যাক। অ্যাট আমরা ব্যবহার করি, দেখো প্রেপোজিশন অফ টাইম এর ক্ষেত্রে অ্যাট আমরা কখন ব্যবহার করি? যখন কোনো এক্সাক্ট টাইম বোঝানো হয় সেক্ষেত্রে আমরা অ্যাট প্রেপোজিশনটাকে ব্যবহার করি। যেরকম ধরো বলছি ঠিক সকাল 7টায় আমি যাব, বা তিনি আসবেন ঠিক সকাল 6টায়, বা রাত 9টা, মানে একদম এক্সাক্ট যখন টাইমটাকে বোঝানো হবে অ্যাট 9 PM, অ্যাট 6 AM, মানে একদম এক্সাক্ট টাইমকে বোঝানোর জন্য আমরা অ্যাট ব্যবহার করি। তাছাড়া দেখো অ্যাট সানরাইজ, ঠিক আছে, তারপর সানসেট, ডন, ডে ব্রেক, টুয়াইলাইট, এই শব্দগুলোর সাথেও আমরা অ্যাট প্রেপোজিশন ইউজ করি। এবং আর একটা জিনিস আমরা মাথায় রাখবো, মিডনাইট, মিডনাইট এবং নুন, এইগুলোর সাথেও কিন্তু আমরা অ্যাট প্রেপোজিশন ব্যবহার করি। মিডনাইট বলতে ঠিক রাত 12টা, নুন বলতে ঠিক দুপুর 12টা। তো এইগুলোর সাথেও আমরা অ্যাট প্রেপোজিশন ব্যবহার করি। এবার ইন আমরা কোথায় কোথায় ব্যবহার করি? ইন ব্যবহার করি যখন একটা ডিউরেশন অফ টাইম বোঝায়, অর্থাৎ একটা দীর্ঘ সময়সীমা। যেরকম মান্থ, ঠিক আছে, মান্থ, ইয়ার মানে বছর, ডিকেড মানে 10 বছরে 1 ডিকেড হয়, ঠিক আছে, সেঞ্চুরি। তো এইগুলো থাকলে তখন আমরা সেক্ষেত্রে ইন ব্যবহার করব। যেরকম ধরো আই উইল ভিজিট মুম্বাই ইন জানুয়ারি, জানুয়ারি মাসে। অর্থাৎ দেখো এটা একটা জানুয়ারি মাস, এটা একটা 30 দিনের দীর্ঘ সময়। আমি কিন্তু একদম বলে দিচ্ছি না অ্যাপ্রোপ্রিয়েট করে যে এই ডেট বা এই টাইম। তো তাহলে যখন আমরা বলছি ইন মান্থ, ইন ইয়ার, ধরো বলছি ইন 21st সেঞ্চুরি আমরা বলি, তাই না? যখন কোনো সেঞ্চুরি বোঝাচ্ছে। বা যদি বলি যে আই উইল কমপ্লিট দিস টাস্ক ইন 2026, তাহলে এখানে কি দেখো ইন 2026, তাহলে আমরা ইয়ারের ক্ষেত্রে, সেঞ্চুরির ক্ষেত্রে ইনের ব্যবহারটা বুঝতে পারলাম। ঠিক আছে, এবার আমরা অন ব্যবহার করি কোথায়? যখন উইকের বিভিন্ন যে ডেজ গুলো রয়েছে সেই ডেজ গুলো বোঝানোর জন্য আমরা অন ব্যবহার করি। ডেজ বা ডেট বা
কোনো ওকেশন, যেরকম ধরো বলছি অন সানডে, অন মানডে, অন টিউসডে, ওয়েডনেসডে, এরকম করে যে সপ্তাহে 7টা দিন রয়েছে তার আগে আমরা অনের ব্যবহার করব। আর ডেট, যেরকম আই উইল গো দেয়ার অন 7th মার্চ, ঠিক আছে, এই যে একটা ডেট বলে দিলাম, তো সেক্ষেত্রে অন ব্যবহার করছি। আর ওকেশন, আই বাই আ নিউ ড্রেস অন দ্য ওকেশন অফ দুর্গাপূজা, দুর্গাপূজা উপলক্ষে বা দুর্গাপূজা উৎসবের এই ওকেশনে আমি একটা নতুন ড্রেস কিনেছি। তাহলে এই যে এই ক্ষেত্রে আমরা অনের ব্যবহার করি, এটা হচ্ছে যে আমার প্রেপোজিশন অফ টাইমটা পুরোটা কাভার হয়ে গেল। তাহলে কোথায় অ্যাট, কোথায় অন এবং কোথায় ইন ব্যবহার করব। আমরা প্রেপোজিশন অফ টাইম বোঝানোর জন্য অ্যাট, অন, ইন এই তিনটে প্রেপোজিশনকে ব্যবহার করি এবং কোথায় কোনটা ব্যবহার করব সেটা তোমরা জেনে গেলে। আর আমি, তোমরা যারা প্র্যাকটিস সেটটা দেখছো তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব বা অ্যাডভাইস করব যে তোমরা অবশ্যই ভিডিও পজ করবে প্রয়োজন হলে। যেগুলো আমি বলে যাচ্ছি এক্সট্রা ইনফরমেশন গুলো, সেগুলো তোমরা কিন্তু একটু নোট করতে করতে যেও, তাহলে এটা কিন্তু তোমাদের অনেক হেল্প হবে। আর তাছাড়া তোমাদের যদি মনে হয় তোমরা মনে রাখতে পারবে, দ্যাটস ওকে, এগুলো কিছুই নয়। প্রিপোজিশন তো কোনো নিয়ম নেই সেই অর্থে, প্রিপোজিশন তুমি যত বেশি প্র্যাকটিস করবে, দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য বেটার ইউ বিকাম, এইটাই। ওকে, দ্য রিভার টেমস ফ্লোজ ড্যাশ লন্ডন, কি হবে ফ্লোজ থ্রু লন্ডন, লন্ডনের মধ্যে দিয়ে টেমস নদী বয়ে গেছে, লন্ডন শহরের মধ্যে দিয়ে টেমস নদী বয়ে গেছে। তো এই সেন্সের ক্ষেত্রে আমরা এখানে ট্রু ব্যবহার করলাম। চলো নেক্সট কি রয়েছে, আই হ্যাভেন সিন হার ড্যাশ লাস্ট ইয়ার, কি হবে সিন্স লাস্ট ইয়ার। এবার এখানে কিন্তু অনেকের ফর আর সিন্স এই দুটো ওয়ার্ড নিয়ে কনফিউশন ছিল, কেউ কেউ হয়তো ফর ভাবছিলে, আবার এখানে কিন্তু সিন্স হলো। কেন এখানে সিন্স হলো দেখো, এখানে একটা কথা আছে যে সিন্স লাস্ট ইয়ার, গত বছর থেকে, তাই এখানে কিন্তু আমরা সিন্স ব্যবহার করলাম। এবার ফর ব্যবহার করব কোথায় আর সিন্স কোথায় ব্যবহার করব, চলো জেনে নেওয়া যাক। সিন্স ব্যবহার করি আমরা পয়েন্ট অফ টাইম বোঝানোর জন্য, আমরা সিন্সের ব্যবহার করি। ফর ব্যবহার করি কি পিরিয়ড অথবা ডিউরেশন অফ টাইম বোঝানোর জন্য, ডিউরেশন অফ টাইম বোঝানোর জন্য আমরা ফর ব্যবহার করি। এই যে এই সেন্টেন্সটাতেই আই হ্যাভেন্ট সিন হার, যদি থাকতো ড্যাশ, ধরো এখানে লাস্ট ইয়ার রয়েছে আমি তাই সিন্স বললাম, যদি থাকতো আই হ্যাভেন্ট সিন হার ড্যাশ 2 ইয়ার্স, 2 বছর ধরে আমি তাকে দেখিনি, তাহলে এখানে আমি কি করতাম, এখানে কিন্তু ফর করতাম। যদি থাকতো 1 ইয়ার, সেক্ষেত্রেও কিন্তু ফর করতাম। ওকে, তাহলে বুঝতে পারলে কোথায় ফর করব কোথায় সিন্স করব। বা ধরো আরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যদি আমি বলি যে আই হ্যাভ বিন লিভিং হিয়ার ড্যাশ 6 ইয়ার, 6 বছর ধরে আমি এখানে বাস করছি, তাহলে ফর 6 ইয়ার। কিন্তু যদি থাকতো আই হ্যাভ বিন লিভিং হিয়ার ড্যাশ 2001, 2001 সাল থেকে আমি এখানে বাস করছি, সেক্ষেত্রে কোনটা করতাম। দিস ইজ ইউর হোম টাস্ক, তোমরা চটপট কমেন্ট সেকশনে জানিয়ে দাও। চলো নেক্সট কি রয়েছে, আই প্রেফার টি ড্যাশ কফি, কি হবে আই প্রেফার টি টু কফি। দেখো প্রেফার এই ওয়ার্ডটার সাথে অলওয়েজ আমরা টু প্রেপোজিশন ইউজ করব, এটা কিন্তু ফিক্সড প্রেপোজিশন, আমাদের মনে রাখতে হবে। অনেকে কিন্তু ওভার ইউজ করার টেন্ডেন্সি রাখে, মানে এটা একটা মিস্টেক, এটা আমরা অনেক এররে দেখতে পাবো, বা সেন্টেন্স ইমপ্রুভমেন্টে এই কোশ্চেনটা বহুবার দেখা গেছে যে আই প্রেফার টি ওভার কফি, কিন্তু ওটা ইমপ্রুভমেন্ট কি হবে না টু কফি হবে। ওকে, তো কিছু ওয়ার্ড আছে যেগুলোর সাথে যেরকম আমরা সবসময় টু ব্যবহার করি, চলো কি কি ওয়ার্ডস আছে একটু রিভিশন করে নেওয়া যাক। প্রেফার আছে, তার সাথে দেখো আমরা মনে রাখবো সুপিরিয়র, আমি লিখছি না এখানে, লিখলে বেশ খানিকটা টাইম চলে যাবে, ওকে আমি কিছু কিছু লিখে দিচ্ছি। সুপিরিয়র, তারপর সিনিয়র, ঠিক আছে, জুনিয়র, এক্সটেরিয়র, অ্যান্টেরিয়র, প্রায়র, এগুলোর সাথে অলওয়েজ আমরা টু প্রেপোজিশনকে ব্যবহার করি। ওকে, নেক্সট কি রয়েছে, দ্য রেলওয়ে ট্র্যাক রানস ড্যাশ দ্য রিভার। দেখো এখানে কি হবে, দ্য রেলওয়ে ট্র্যাক রানস অ্যাক্রস দ্য রিভার। অ্যাক্রস কেন হলো, দেখো অ্যাক্রস মানে আমরা বোঝাই এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত, এই প্রান্ত থেকে ওই প্রান্ত বরাবর যখন বোঝাই, সেক্ষেত্রে আমরা অ্যাক্রস কথাটা ব্যবহার করি, মানে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত, মানে রেলওয়ে ট্র্যাকটা, রেলওয়ে লাইনটা গেছে কি নদীর একদম এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত, ঠিক আছে, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত, এটা বোঝানোর জন্য আমরা অ্যাক্রস ব্যবহার করি। এবার এখানে আরো একটা জিনিস আমাদের প্রেপোজিশন প্রায়ই আসতে দেখা যায়, দেয়ার ইজ আ ব্রিজ, দেয়ার ইজ আ ব্রিজ ড্যাশ দ্য রিভার। এখানে দেখো ব্রিজটা রয়েছে কোথায়,
এখানে কিন্তু আমাদের ওভার হতে পারে, ঠিক আছে। দেয়ার ইজ আ ব্রিজ ওভার দ্য রিভার, নদীর ওপরে ব্রিজটা গেছে। আমরা তো জানি ওভার প্রেপোজিশনটা আমরা ব্যবহার করি যখন কোনো কিছু সারফেসে সাথে ওপরে রয়েছে কিন্তু বেশ মানে গ্যাপ দিয়ে রয়েছে, এইরকম একটা সেন্স বোঝানোর জন্য আমরা ওপরে অর্থে ওভার ব্যবহার করি। ওকে, এবার তোমরা বলবে দ্য রেলওয়ে রান, সরি দ্য রেলওয়ে ট্র্যাক রানস ওভার দ্য রিভার হলো না কেন? এখানে দেখো এই যে রানস কথাটা রয়েছে, রানস মানে কি এই এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত রেলওয়ে ট্র্যাকটা প্রসারিত রয়েছে, এইরকম সেন্সটা রয়েছে। তো এই সেন্সের জন্য এখানে অ্যাক্রস প্রেপোজিশনটা অ্যাপ্রোপ্রিয়েট হলো। ওকে, তাহলে দেয়ার ইজ এ ব্রিজ, সেক্ষেত্রে কিন্তু আমরা ওভার দ্য রিভার করছি, কিন্তু এখানে আমরা ওভার করব না। এখানে যেহেতু রানস শব্দটা রয়েছে সেই কারণে আমরা অ্যাক্রস করব। আচ্ছা, এখানে আরো একটা কথা বলে রাখি, অ্যালং, অ্যালং কথাটাও কিন্তু বা প্রেপোজিশনটা অনেক সময় আমরা দেখতে পাই। অ্যালং মানে কি সোজা রাস্তা বরাবর। কি রকম? ধরো রয়েছে একটা সেন্টেন্স যে দ্য ওল্ড ম্যান ইজ ওয়াকিং ড্যাশ দ্য রোড, অ্যালং দ্য রোড, সোজা রাস্তা বরাবর হাঁটছে। ওকে, বা অ্যালং দ্য ফুটপাথ, ফুটপাথ বরাবর হাঁটছে। তো সেক্ষেত্রে অ্যালং প্রেপোজিশনটা ইউজ হয়। নেক্সট, এ গুড জাজ নেভার জাম্পস ড্যাশ দ্য কনক্লুশন, কি হবে? জাম্পস অ্যাট দ্য কনক্লুশন নাকি জাম্প টু দ্য কনক্লুশন? জাম্পের পর অ্যাট হয়, আবার কোথাও কোথাও টু হয়, তাহলে এখানে কোনটা হবে একটু ভেবে বলো তো। জাম্প এখানে হবে টু, জাম্প টু দ্য কনক্লুশন, উপসংহারে বা কোনো ডিসিশনে পৌঁছানো, সেক্ষেত্রে আমরা টু ব্যবহার করি। আর জাম্প অ্যাট দ্য অফার, জাম্পের সাথে আমরা অ্যাট তখন ব্যবহার করব যখন কোনো অফার অ্যাকসেপ্ট করা বোঝানো, এইরকম সেন্সটা রয়েছে। ধরো আমি বলছি যে দ্য পিপিল দ্য পিপিল হ্যাপিলি জাম্প অ্যাট দ্য অফার, মানে তারা খুব হ্যাপিলি এই অফারটা অ্যাকসেপ্ট করে নিল। তো সেক্ষেত্রে আমরা কিন্তু অ্যাট ব্যবহার করব জাম্পের সাথে, ঠিক আছে। কোনো এই বলে না মানে সুযোগটা লুফে নিয়েছে, তো এই সেন্সে আমরা জাম্প অ্যাট দ্য অফার, ঠিক আছে। কিন্তু যখন কোনো কনক্লুশনে পৌঁছানো বোঝাবে, ইন দ্যাট কেস উই উইল ইউজ দ্য ফিক্সড প্রেপোজিশন টু। ওকে, নেক্সট কি রয়েছে? উই আর অ্যাকাউন্টেবল ড্যাশ গড, উই আর অ্যাকাউন্টেবল কি হবে? উই আর অ্যাকাউন্টেবল টু গডস, ঠিক আছে। কিছু ওয়ার্ড আছে যেরকম অ্যাকাউন্টেবল, অ্যান্সারেবল, অ্যাকাউন্টেবল, অ্যান্সারেবল। পেন ট্যাবদের একটু প্রবলেম হয়েছে তাই এখানে লেখাগুলো একটু কেটে কেটে আসছে, একটু অ্যাডজাস্ট করে নিও। ওকে, তারপর রেসপন্সিবল, রেসপন্সিবল, এক্ষেত্রেও কিন্তু তাহলে অ্যাকাউন্টেবল, অ্যান্সারেবল, রেসপন্সিবল এগুলোর সাথে আমরা টু ব্যবহার করি, আবার কখনো কখনো ফর ব্যবহার করি। এবার কোথায় টু কোথায় ফর দেখো, কোনো লিভিং বিং, গডের কাছে আমরা রেসপন্সিবল, ঠিক আছে, মানে গডের কাছে আমরা জবাবদিহি করার জন্য রেসপন্সিবল বা আমরা অ্যাকাউন্টেবল, সেক্ষেত্রে বা কোনো ব্যক্তির কাছে, কোনো অথরিটির কাছে, অর্থাৎ কোনো লিভিং বিং, গডকে এখানে কিন্তু আমরা লিভিং হিসাবেই ট্রিট করছি, তাই তো। তাহলে এরকম সেন্সে মানে কোনো ব্যক্তি বা কোনো লিভিং বিইং এর কাছে আমরা জবাবদিহি করার জন্য বাধ্য, সেক্ষেত্রে আমরা অ্যাকাউন্টেবল, অ্যান্সারেবল, রেসপন্সিবল টু ব্যবহার করব। আর আমাদের কোনো কিছু কাজের জন্য সেক্ষেত্রে আমরা ফর ব্যবহার করব। যেরকম আরো একটা তোমাদের প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন এখানে আমি বলছি, যেরকম যে দে আর রেসপন্সিবল টু দ্য অথরিটি ফর দেয়ার মিসডিড, তাদের ভুল কাজের জন্য তারা অথরিটির কাছে জবাব দিতে বাধ্য, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে দেখো রেসপন্সিবল টু দ্য অথরিটি ফর দেয়ার মিসডিড। ওকে, তাহলে আমরা কোথায় টু আর কোথায় ফর ব্যবহার করব, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নেক্সট কি রয়েছে? শি ইজ অ্যাংরি ড্যাশ ইউ, শি ইজ অ্যাংরি কি হবে? উইথ হবে না টু হবে? শি ইজ অ্যাংরি উইথ ইউ, শি ইজ অ্যাংরি উইথ ইউ। দেখো অ্যাংরির সাথে আরো কয়েকটা ওয়ার্ড যেরকম ভেক্সড, তারপর ইরিটেটেড, ইরিটেটেড, অ্যানয়েড, ANNOYED, ইরিটেটেড, অ্যানয়েড, ভেক্সড, অ্যাংরি। আচ্ছা, অ্যাংরিটা চলো আরো একবার লিখে নিই। অ্যাংরি এই ওয়ার্ডগুলোর সাথে আমরা উইথ ব্যবহার করব যখন কোনো ব্যক্তির ওপরে রাগ করা বোঝাবে, ঠিক আছে। অর্থাৎ কোনো পার্সনের ওপরে রাগ করা, বিরক্ত হওয়া, এই সেন্সটা থাকবে, সেক্ষেত্রে আমরা উইথ ইউজ করব। আর যখন কোনো বিষয়ে অর্থাৎ কোনো কারোর কথাতে কারোর ব্যবহারে রাগ হওয়া বোঝাবে, সেক্ষেত্রে আমরা অ্যাট ইউজ করব। এই সেন্টেন্সটাই ধরো যদি আমি একটু এক্সটেন্ড করে দিই, সি ইজ অ্যাংরি উইথ ইউ অ্যাট ইয়োর বিহেভিয়ার, তোমার ওপরে রেগেছে তোমার ব্যবহারের জন্য। সি ইজ অ্যাংরি উইথ ইউ অ্যাট ইয়োর ওয়ার্ডস, তোমার কথাতে বিরক্ত হয়েছে, তাহলে কোথায় অ্যাট,
কোথায় উইথ, বুঝতে পেরেছো? তাহলে আমরা মনে রাখবো অ্যাংরি, ভেক্সড, ইরিটেটেড, অ্যানোয়েড এই ওয়ার্ডগুলোর সাথে উইথ ব্যবহার করব যদি কোনো ব্যক্তির ওপরে রাগ করা বোঝায়, আর অ্যাট ব্যবহার করব যদি কোনো জিনিসের ওপরে রাগ হওয়া বোঝায়। নেক্সট, দেয়ার ইজ নো পয়েন্ট ড্যাশ আর্গুইং, দেয়ার ইজ নো পয়েন্ট ইন আর্গুইং, অর্থাৎ কোনো তর্কর বিষয়ই নেই এখানে। দেয়ার ইজ নো পয়েন্ট ইন আর্গুইং। এবার দেখো, আই ওয়াজ অ্যাপ্রাইজড ড্যাশ দ্য প্রবলেমস মাই প্যারেন্টস ওয়ার ফেসিং। আই ওয়াজ অ্যাপ্রাইজড, অ্যাপ্রাইজড মানে কি অবগত হওয়া বা জ্ঞাত হওয়া, যেটা বাংলায় বলি। অ্যাপ্রাইজড, দেখো এখানে আমি কিছু যদি সেরকম ওয়ার্ড পাই সেগুলোর বাংলাও বলে দিচ্ছি, আর তার সাথে আমি কিছু আরো সিনোনিম বলছি। এবং সিনোনিম গুলোর সাথে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় কি, তোমাদের মানে আমরা যদি কোনো জিনিসকে গ্রুপ ওয়াইজ পড়তে পারি তাহলে সেটা কিন্তু আমাদের মনে রাখার ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হয়। দেখো, ফিক্সড প্রেপোজিশন প্রচুর আছে, ওকে। এবার আমরা যদি কোন কোন ওয়ার্ড গুলোর সাথে টু ব্যবহার হবে, কোন কোন ওয়ার্ড গুলোর সাথে ফর ব্যবহার হবে, এরকম ভাবে একটুখানি গ্রুপ করে পড়তে পারি একসাথে, কিন্তু মানে বেশ অনেকটা জিনিস মনে থেকে যায়। তো ওই কারণেই আমি তোমাদের আরো যে বাকি ওয়ার্ড গুলো রয়েছে, মানে অ্যাপ্রাইজড মানে আমি বললাম জ্ঞাত হওয়া বা অবগত হওয়া, তো অ্যাপ্রাইজড এর সাথে ধরো রয়েছে আরো কিছু ওয়ার্ড যেগুলো কিন্তু সিনোনিমাস, ওকে। ইনফর্মড, অ্যাওয়ার, ঠিক আছে? তো এগুলোর সাথেও আমরা অফ এই প্রেপোজিশনটা ব্যবহার করি। তাহলে আই ওয়াজ অ্যাপ্রাইজড অফ দ্য প্রবলেমস মাই প্যারেন্টস ওয়ার ফেসিং, আমি অবগত ছিলাম সমস্যাটা নিয়ে যেটা আমার পিতামাতা ফেস করছিলেন। তাহলে অ্যাপ্রাইজড এর সাথে আমরা কোন প্রেপোজিশন ইউজ করলাম? অফ। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নো, নেক্সট, হি গট ড্যাশ হিজ ইলনেস ইন 2 weeks, হি গট ওভার হিজ ইলনেস ইন 2 weeks। দেখো, গেট ওভার এটা কিন্তু একটা ফ্রেজাল ভার্ব, যেটার মানে হচ্ছে ওভারকাম করা, অর্থাৎ কোনো ডিফিকাল্ট সিচুয়েশনের সাথে পেরে ওঠা বা কোনো ডিফিকাল্ট সিচুয়েশনকে কাটিয়ে ওঠা, সেটাকে আমরা কিন্তু গেট ওভার বলি, ওকে। তাহলে হি গট ওভার হিজ ইলনেস, সে তার অসুস্থতা কাটিয়ে উঠেছে 2 সপ্তাহের মধ্যে। এখানে গট ছিল বিকজ এটা যেহেতু পাস্ট টেন্সে রয়েছে সেন্টেন্সটা, তাই গেটের ভি টু গট হয়েছে। তাহলে এখানে গেট ওভার যে তোমার সরি, যে ফ্রেজাল ভার্বটা, সেই ফ্রেজাল ভার্বটা এখানে রয়েছে, ঠিক আছে। দেয়ার ওয়াজ নো এয়ার, এটা কিন্তু হেয়ার নয়, এটার প্রোনাউন্সিয়েশনটা কি হবে? এয়ার। দেয়ার ওয়াজ নো এয়ার ড্যাশ দ্য থ্রোন, টু দ্য থ্রোন। আচ্ছা, এয়ারের একটা সিনোনিম কি? সাকসেসর, এসইউ সিসি ই এস এস ও আর, সাকসেসরের সাথেও কিন্তু টু এই ফিক্সড প্রিপোজিশনটা ইউজ হয়। দেয়ার ওয়াজ নো সাকসেসর টু দ্য থ্রোন, বা যদি এয়ার থাকে সেক্ষেত্রেও আমরা টু প্রেপোজিশন ইউজ করবো। সো অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দ্য হুইলস অফ দ্য ট্রাক প্রেস ড্যাশ দ্য রোড, কি হবে? দ্য হুইলস অফ দ্য ট্রাক প্রেস against দ্য রোড, হুইলস অফ দ্য ট্রাক প্রেস against দ্য রোড। এখানে আর একটা কথা বলি, আই লিন ড্যাশ দ্য ওয়াল, এখানেও কিন্তু আই লিন এগেনস্ট দ্য ওয়াল, এটাও কিন্তু একটা খুব কমনলি আস্কড প্রেপোজিশন, বিভিন্ন এক্সামে বারবার জিজ্ঞাসা করা হয়েছে, আই লিন এগেনস্ট দ্য ওয়াল। এই লিন এগেনস্ট এই প্রেপোজিশনটা ভীষণ কমন, কিন্তু এই প্রেস এগেনস্ট দ্য রোড এই প্রেপোজিশনটা এই 2025 এর দু একটা এক্সামে আসা আর কি। তো এখানে আমি তাই তোমাদের বলে দিলাম। আর আমরা সবসময় মাথায় রাখবো 2025 এ যে সমস্ত প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসেছে সেই কোশ্চেন গুলো কিন্তু আমাদের যে 2026 এ এক্সাম হতে চলেছে তার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। সো আমাদের ওই কোশ্চেন গুলোও কিন্তু জানার মধ্যে থাকা চাই বা প্র্যাকটিস করে রাখা চাই, ওকে। নেক্সট কি রয়েছে? মাই ব্রাদার ওয়াজ ট্রেমলিং ড্যাশ কোল্ড, মাই ব্রাদার ওয়াজ ট্রেমলিং কি হবে? উইথ কোল্ড। ট্রেমলিং মানে কি? ঠান্ডায় কাঁপছে। তাহলে মাই ব্রাদার ওয়াজ ট্রেমলিং উইথ কোল্ড, এখানে দেখো কুইভার মানেও কিন্তু কাঁপা, তাহলে কুইভারের সাথেও কিন্তু আমরা উইথ প্রেপোজিশন ইউজ করি। সো অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কি রয়েছে? উই কনগ্রাচুলেট ইউ ড্যাশ ইউর অ্যাচিভমেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রেপোজিশন, নিউমারাস টাইমস এটা আস্কড একটা কোয়েশ্চেন। উই কনগ্রাচুলেট ইউ অন ইয়োর অ্যাচিভমেন্ট, ওকে। কনগ্রাচুলেট এবং তার সাথে আমরা অবশ্যই মনে রাখবো কমপ্লিমেন্ট, কনগ্রাচুলেট এবং কমপ্লিমেন্ট এই দুটো ওয়ার্ডের সাথে সব সময় আমরা অন প্রেপোজিশন ইউজ করব। নেক্সট রয়েছে মাই ফ্রেন্ড অ্যামিউজড অ্যাজ
ড্যাশ ফানি জোক, অ্যামিউজড আস উইথ ফানি জোক। এখানে কিন্তু অ্যামিউজড মানে কি এন্টারটেন করা, এই সেন্সে বোঝাচ্ছে। তাহলে অ্যামিউজড আস উইথ ফানি জোক, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট রয়েছে আই অ্যাম ইউজড ড্যাশ স্পিকিং ইংলিশ। আই অ্যাম ইউজড কি হবে? আই অ্যাম ইউজড টু স্পিকিং ইংলিশ। এবার অনেকে তোমরা কিন্তু ভাববে যে টু এর পর তো V1 হয়, তাহলে এখানে কেন স্পিকিং? দেখো, টু এর পরে V1 হয়, কিন্তু এখানে এই যে টু, এই যে ইউজ টু, এটা একটা ফ্রেজ, ঠিক আছে? এটা একটা ফ্রেজ এবং এটা পার্টস অফ স্পিচ যদি আমরা দেখি, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এবার দেখো, ইউজ টু মানে কি অভ্যস্ত হওয়া। আই এম ইউজ টু মানে আমি অভ্যস্ত ইংরেজি বলতে। আই এম ইউজ টু স্পিকিং ইংলিশ। ইউজ টু যেরকম একটা ফ্রেজ, সেরকম আরো কয়েকটা ফিক্সড ফ্রেজ রয়েছে যেগুলোর মানেও কিন্তু অভ্যস্ত হওয়া। কি কি রয়েছে চলো একটু জেনে নিই, কারণ সেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভীষণ ইম্পর্টেন্ট। যেরকম অ্যাকাস্টম টু, অ্যাকাস্টম টু, ইউজ টু, ওকে, অ্যাক্লিমেটাইজড টু, তার সাথে আচ্ছা আরো একটা রয়েছে কি হ্যাবিচুয়েটেড টু, হ্যাবিচুয়েটেড টু, তার সাথে রয়েছে অ্যাক্লিমেটাইজ টু, অ্যাক্লিমেটাইজ টু, ওকে, ইনিওর টু। তো এগুলোর সাথে আমরা সব সময় টু, মানে অ্যাকাস্টমড হোক, হ্যাবিচুয়েটেড হোক, ইউজড হোক, অ্যাক্লিমেটাইজ হোক, ইনিওর হোক, প্রত্যেকটার সাথে আমরা টু তো ব্যবহার করছি। এবং তার সাথে আরো একটা জিনিস মনে রাখবো, সব সময় তার সাথে আমরা V4 ব্যবহার করব। V4, অর্থাৎ এখানে দেখো স্পিকিং হয়েছে, তাই না? আই এম অ্যাকাস্টম টু ডুইং দিস টাস্ক। আই এম অ্যাকাস্টম টু, যদি মানে ভার্ব থাকে সেক্ষেত্রে V4 ব্যবহার করব। আদারওয়াইজ যদি অন্য কিছু থাকে, আই এম অ্যাকাস্টম টু দিস ওয়েদার বলতে পারি। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, আমরা সবসময় জানি প্রেপোজিশনের সাথে আমরা তো নাউন ব্যবহার করি। তো যদি কোনো নাউন থাকে ভালো, কিন্তু না হলে যদি কোনো ভার্ব পাও, সেক্ষেত্রে কিন্তু ভার্বের এই যে V4, এটা কিন্তু এখানে ভার্বের ভার্ব নয়, এটা কিন্তু এখানে নাউন, মানে এটা হচ্ছে যে জিরান্ড। আর আমরা জানি জিরান্ড কি, জিরান্ড সেন্টেন্সের মধ্যে কি হিসেবে ব্যবহৃত হয়? নাউন হিসেবে ব্যবহৃত হয়। তাহলে এই জন্য এখানে কিন্তু সবসময় V4 ইউজ হয়, ঠিক আছে? কারণ ভার্বের V4 ফর্মটা, যেটা কিন্তু নাউন হিসাবে ব্যবহার হয়। তাহলে আমরা ইউজড, অ্যাকাস্টমড, হ্যাবিচুয়েটেড, অ্যাক্লিমেটাইজ, ইনিওর্ড, এই ওয়ার্ডগুলোর সাথে টু ব্যবহার করব, এটা আমরা মনে রাখবো। এবার এখানে একটা কথা তোমাদের বলে রাখি, আমি যখন ওয়ার্ডস গুলো বলে বলে যাচ্ছি, তোমরা আমার সাথে বলো, বা তোমরা খাতা পেনে নিয়ে প্র্যাকটিস সেটটা যদি করো, তোমরা খাতায় নোট করো। কারণ এইভাবে গ্রুপ করে যখন আমরা একসাথে বলবো, বারবার লিখবো, তখন তাহলে কিন্তু আমাদের অনেক বেটার মনে থাকবে। এবং আমরা এক্সামে গিয়েও যে প্রেপোজিশন, আমাদের একটা কনফিউশন, আচ্ছা এটা কি টু দেখেছিলাম, এটা কি অন করেছিলাম, নাকি এখানে উইথ করেছিলাম, এই যে কনফিউশন গুলো হয়, সেগুলো কিন্তু হবে না। তো প্র্যাকটিসের যদি আমরা ঠিকঠাক প্র্যাকটিস করি আর কি, মানে প্রপার স্ট্র্যাটেজি মেনটেন করে প্র্যাকটিস করি, তাহলে কিন্তু এক্সামে গিয়ে আমাদের টু দি পয়েন্ট অ্যান্সার করাতে কোনো ডিফিকাল্টিজ আমাদেরকে ফেস করতে হবে না। চলো নেক্সট কোশ্চেন রয়েছে, সানা ইজ ডিফারেন্ট ড্যাশ আদার গার্লস। সানা ইজ ডিফারেন্ট কি হবে? ডিফারেন্ট দ্যান নয়, এখানে কিন্তু দ্যান থাকে অনেক সময়, এরর হিসাবে আসে। সানা ইজ ডিফারেন্ট ফ্রম আদার গার্লস, ওকে। তাহলে ডিফারেন্টের পর আমরা কোন প্রেপোজিশন নেব? ফ্রম। সানা ইজ ডিফারেন্ট ফ্রম আদার গার্লস। নেক্সট রয়েছে আই এম গোয়িং ড্যাশ, আই এম গোয়িং টু। অনেকের কিন্তু মনে হচ্ছে নিশ্চয়ই যে টু হবে, বাট নো, এখানে আই এম গোয়িং হোম হবে। এখানে অপশন সি, নো প্রেপোজিশন রিকোয়ার্ড। কেন এবারে হোমের আগে আমরা প্রেপোজিশন দিলাম না? দেখো, হোম হচ্ছে এখানে কি হিসেবে ব্যবহার, না অ্যাডভার্ব, অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। এবার আই এম গোয়িং টু হোম হলে কিন্তু সেটা ভুল, আই এম গোয়িং হোম, কারণ হোম এখানে অ্যাডভার্ব। আর প্রেপোজিশন আমরা কোথায় ব্যবহার করি বলো তো? প্রেপোজিশন, টু তো একটা প্রেপোজিশন। চলো একটু জিনিসটা বুঝে নেওয়া যাক, তাহলে আমাদের কিন্তু ভবিষ্যতে আর ভুল হবে না। প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান। কার পূর্বে অবস্থান? অবস্থান হচ্ছে নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে কে? প্রেপোজিশন। তাহলে নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে সেই নাউন বা প্রোনাউনের সাথে সেন্টেন্সের যে আদার পার্টের রিলেশন রয়েছে বা সম্পর্ক রয়েছে, সেইটাকে দেখাই কে? প্রেপোজিশন। যেরকম ধরো আমি বলছি, আই পুট দা পেন অন দা টেবিল। এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমি যদি এই অনটাকে না দিই,
ঠিক আছে, আই পুট দ্য পেন দ্য টেবিল সেন্টেন্সের মানে কিন্তু হচ্ছে না, তাই না? তাহলে আমাকে কিন্তু যদি এই যে টেবিল এটার সাথে পেনের সম্পর্কটাকে বোঝাই, বা মানে এইটা তো বাকি পার্ট, মানে দেখো অনটা বসেছে টেবিলের আগে, টেবিল কি না নাউন, তাহলে নাউনের আগে অনটা বসে এই নাউনের সাথে আই পুট দ্য পেন এই যে পার্টটা রয়েছে বা অংশটা রয়েছে সেন্টেন্সের, এর যে সম্পর্কটা সেটা দেখাচ্ছে কে, এই অন প্রেপোজিশনটা। আমি পেনটাকে রাখলাম টেবিলের ওপরে, তাই না? তাহলে প্রেপোজিশন ছাড়া কিন্তু টেবিলের সাথে পেনের সম্পর্ক আমরা বোঝাতে পারছি না, বোঝাতে পারছি না। তাহলে কিন্তু এখানে দেখো, হোম যেহেতু অ্যাডভার্ব, অ্যাডভার্বের আগে আমরা কখনো প্রেপোজিশন ব্যবহার করি না। প্রেপোজিশন সবসময় ব্যবহার হয় নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট, মানে নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট বলতে প্রোনাউনকে আমরা এখানে বলতে পারি। তো নাউন বা প্রোনাউনের পূর্বে আমরা সবসময় প্রেপোজিশন ব্যবহার করি। এবার আই অ্যাম গোয়িং ড্যাশ দ্য মার্কেট, এখানেও কি নো প্রেপোজিশন হবে না? আই এম গোয়িং টু দ্য মার্কেট, আই এম গোয়িং টু লন্ডন, আই এম গোয়িং টু দ্য অফিস, এখানে কিন্তু এগুলো যেহেতু নাউন তাই কিন্তু আমরা টু প্রেপোজিশন ইউজ করছি। কিন্তু আমরা মনে রাখবো হোম এবং অ্যাব্রড এই ওয়ার্ড দুটোর সাথে কখনো আমরা কোনো প্রেপোজিশন ব্যবহার করব না, কারণ এই দুটো শব্দ সবসময় অ্যাডভার্ব বা প্লেস হিসাবে সেন্টেন্সে ব্যবহার হয়। এবার এখানে আরো একটা কথা বলে রাখি, আই এম গোয়িং যদি থাকতো ড্যাশ হিজ হোম, সেক্ষেত্রে কি করতাম? সেক্ষেত্রে কিন্তু টু ব্যবহার করতাম। যখন যখন বলছি হিজ হোম বা হার হোম, তখন কি হয়ে যাচ্ছে? হোমটা হয়ে যাচ্ছে নাউন, আর হিজ বা হার এগুলো কি, এগুলো জানিয়ে আমরা পজেসিভ অ্যাডজেক্টিভ, তাই তো? তাহলে তখন কিন্তু হোম হয়ে গেল নাউন। আর যখন হোমটা সেন্টেন্সে নাউন হিসাবে ব্যবহার হবে তখন আমরা ডেফিনেটলি তার আগে প্রেপোজিশন ব্যবহার করব, কিন্তু যখন শুধু হোম শব্দটা পাচ্ছি তখন কিন্তু এটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। তাই এখানে আমরা কোনো প্রেপোজিশন ব্যবহার করছি না। এটা ভালোভাবে মাথায় রাখবে। লেখার সময় লিখতে গিয়েও অনেক ভুল হয়। তোমাদের অনেকেরই হয়তো WBSI এর মেন এক্সাম আছে। তো আহ, তোমাদের লেখার ক্ষেত্রেও কিন্তু এই ভুলটা অনেকেরই হয়। তো এটা একটু মাথায় রেখো। নেক্সট রয়েছে দেখো, সি ইজ থ্যাঙ্কফুল টু ইউ ফর বিং সো পেশেন্ট ড্যাশ হার, ধৈর্যশীল হওয়া, ফর পেশেন্ট উইথ হার, সে থ্যাঙ্কফুল বা কৃতজ্ঞ তোমার উপরে, কারণ তার প্রতি এতটা ধৈর্যশীল হওয়ার জন্য। তাহলে পেশেন্ট উইথ এটা একটা ফিক্সড মানে ফ্রেজ, পেশেন্টের সাথে সবসময় আমরা উইথ ব্যবহার করি, পেশেন্ট মানে হচ্ছে এখানে ধৈর্যশীল। তো সেটা আমরা সবসময় মাথায় রাখবো। দেখো একদম বলতে গেলে প্রেপোজিশনের কিন্তু সেইভাবে কোনো রুল হয় না, কিন্তু একটা টেকনিক আছে। প্রেপোজিশনটা তো আমাদের টোটালটা মানে ভোকাবের মধ্যে অনেকেই ধরে এই কারণে, কারণ এখানে কোনো গ্রামারের মতো পার্টিকুলার রুল নেই। হ্যাঁ, কিছু রুল আছে, কোথায় অ্যাট হবে, কোথায় অন হবে, কোথায় ওভার হবে, কোথায় আন্ডার হবে, অ্যাবাভ হবে, এরকম কিছু রুল আছে। বাট ফিক্সড প্রেপোজিশন যেটাকে আমরা বলি এই ওয়ার্ডের সাথে এই ওয়ার্ড, যেরকম প্রেফারের সাথে টু, সুপিরিয়রের সাথে টু, বা ম্যারিডের সাথে টু, এই যে এক্ষেত্রে এইগুলোর সাথে না, এই যে প্রেজেন্টের সাথে উইথ বললাম, এগুলোর কোনো রুল নেই। এগুলো আমরা যত ভালোভাবে প্র্যাকটিস করব, তো বেশি প্র্যাকটিস করব তত ভালো আমাদের মনে থাকবে। আর 2 নম্বর, রুল না থাকলেও আমরা প্রেপোজিশনটাকে রেডি করব যদি একটা টেকনিক মেনটেন করি, প্রপার স্ট্র্যাটেজি মেনটেন করি, সেক্ষেত্রে আমাদের প্রেপোজিশন গুলোকে মনে রাখা অনেকটা ইজি হয়ে যায়। তো সেইভাবেই তোমরা যারা আগে লার্নিং করার তোমরা ক্লাস করেছো তারা জানো, এখানে আমরা সেইভাবেই প্র্যাকটিস সেট করি। তো আমরা এখন যে প্র্যাকটিস করব ওই সেম স্ট্র্যাটেজিতে প্র্যাকটিস করব। এখানে তোমাদের শুধু প্র্যাকটিস নয়, এখানে আমি সবসময় 3R বিশ্বাস করি, অর্থাৎ বারবার রিভিশন করা, রিভিশন, রিপিটেশন, রিভিশন, রিপিটেশন। তো এই জিনিসটা যত আমরা করতে পারবো তত আমাদের এক্সামে গিয়ে আমরা অ্যাকিউরেসি দেখাতে পারবো। ঠিক আছে? তো এই ছিল আজকের প্র্যাকটিস সেট তোমাদের জন্য। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও। আর তোমাদের যদি কোনো স্পেশাল টপিকের ওপর রিকোয়ারমেন্টস থাকে, যদি তোমাদের মনে হয় তোমাদের টেন্স বা তোমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আমি আমার মতো প্র্যাকটিস সেট অ্যারেঞ্জ করব। তার সাথে তোমাদের যদি কোনো মনে হয় কোনো কিছু টপিকের উপর তোমাদের প্র্যাকটিস সেট প্রয়োজন রয়েছে, বা তোমরা যদি মিক্সড প্র্যাকটিস সেট করতে চাও, ডেফিনেটলি লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আর তোমরা একটু কমেন্ট করে জানিও তোমাদের ক্লাস ভালো লাগছে, বা তোমাদের যদি কোনো নেগেটিভ ফিডব্যাকও থাকে, ডেফিনেটলি ইউ আর ফ্রি টু লেট মি নো দ্যাট, বিকজ এটা আমাকে ইমপ্রুভ করতে হেল্প করবে, আমাকে সেই মতো ক্লাস অর্গানাইজ করাতেও অনেকখানি হেল্প করবে। সো দ্যাটস অল ফর টুডে। দেখা হচ্ছে পরের দিনকে নতুন কোনো প্র্যাকটিস সেট নিয়ে।